দেখুন বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের দেখুন যা মুভমেন্ট হয় সেটা কিন্তু বাংলাদেশ আর্মি বা বিজিবি করে না, হুম তাদের অর্ডার দেওয়া হয় এবং অর্ডারটা এই মুহূর্তে দিচ্ছে এই অসাংবিধানিক উপদেষ্টা পরিষদ। হুম বাংলাদেশের এই উপদেষ্টা পরিষদ এখন ভয়ঙ্কর গৃহযুদ্ধের সামনে পড়ে গেছে, হুম বিএনপি বিদ্রোহ করছে, ছাত্ররা বিদ্রোহ করছে এবং প্রত্যেকে টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো প্রেশার দিচ্ছে। 20 তারিখ থেকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এসে যাচ্ছে, তো হুম এই বিভিন্ন রকম চাপের মধ্যে অর্থনীতি ভয়ঙ্কর, এরা এখন একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করতে চায়। হুম এবং জিঙ্গোইজম, আপনি জানেন জিঙ্গোইজমের জন্য যুদ্ধের আবহাওয়া বা রণোন্মাদনা মানুষকে সব ভুলিয়ে দেয় কিছু হুম দিনের জন্য। তো এই একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে, কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভারত সরকারের তরফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স অথবা ইন্ডিয়ান আর্মির তো কোনো প্রশ্নই আসে না। হুম বর্ডার সিকিউরিটি ফোর্স কোথাও কোনো প্ররোচনা দিচ্ছে না। হুম ত্রিপুরার ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা একদমই দেখেছেন একদমই। এরকম ভাবে কতগুলো চিংড়ে লুঙ্গি পরে লাঠি নিয়ে প্রায় মারতে যাচ্ছে, 2 মিনিট লাগে বিএসএফ এর এদের ঠান্ডা করতে, কিন্তু এটা যে প্ররোচনা দিচ্ছে আমি সেটা আমি একটু বিএসএফ এর ওই হায়ার ত্রিপুরার কমান্ড। ত্রিপুরার একদম সীমান্তের যে ভিডিওটা, সেই ভিডিওটা একটু চালানোর অনুরোধ করব, তাহলে আমাদের ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হবে সেখানে কিরকম ভাবে বিএসএফ কে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে, বিএসএফ এর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই হচ্ছে সেই ভিডিওটা। আপনারা আজ তাক বাংলাতে এই ভিডিওটা দেখেছেন। দীপাঞ্জন বাবু, আপনি যেটা ব্রিফ করছিলেন করবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে মানে তিনজন, আমাদের তিনজন চারজন, আপনি দেখুন এই যে বাংলাদেশের যে লোকেরা অনেকে বলছে চোরাচালানকারী বা পাচারকারী, আমি তা মনে করছি না। আমার মনে হচ্ছে যে এরা কিন্তু খুব ডেডিকেটেড বা ব্রেন ওয়াশ, ওয়েল প্ল্যান, ওয়েল ওরিয়েন্টেড, এরা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠনের লোকজন, আনসারুল্লাহ বাংলা হুম বা এদেরই লোক। হুম কারণ এরা চাইছে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে, দেখুন আক্রমণ করতে যাচ্ছে হুম বাংলাদেশের এই সে চোরাচালানকারীর তো কোনো সাহসই কুলাবে না, কারণ চোরাচালানকারীরা কিন্তু নিজেরা বিপদে না পড়লে কখনো বিএসএফ এর দিকে গুলিও ছাড়ে না, কারণ ওদের কাজ হচ্ছে ব্যবসা, হুম বিএসএফ এর সঙ্গে লড়াই নয়। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রভোকেশন তৈরি করছে। হুম যদি বিএসএফ একটা গুলি চালায় হুম তাহলে এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যে ভারত আমাদের আক্রমণ করছে, যেটা শুনছিলেন এই অডিওতে যেটা বলছিল হ্যাঁ যে ভারত এখানে সুড়ঙ্গ করছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা প্রচার। এবং দেখুন যুদ্ধ পরিস্থিতি যখন হয় এই সাবভার্সিভ প্রপাগান্ডা খুব জরুরি রোল প্লে করে, তো সেটা এরা করছে। তো আপনি দেখুন কিরকম ভাবে রেস্ট্রেন করছে আমাদের বিএসএফ এর একদমই লোকেরা, ওরা একদমই 2 মিনিট লাগবে এদের দীপাঞ্জন ঠান্ডা বাবু, করতে। আমি তো ভীষণ রকম ভাবে বিশ্বাস করি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবাই হয়তো এটা মানুক বা না মানুক, এটা বিশ্বাস করে যে ভারতীয় সেনাবাহিনীর মতো সহনশীল সেনাবাহিনী বিশ্বে দ্বিতীয়টি নেই। এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই যে পরিস্থিতিতে, মানে যেরকম ভাবে প্রভোকেটিভ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের তরফ থেকে, বিভিন্ন বর্ডারগুলোতে উত্তেজনার একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো রকমভাবে একটা গুলি চলে, আমি বললাম যে যদি শুধুমাত্র বিএসএফ এর থেকে চললো না, যদি ওপার থেকেও কোনো একটা গুলি চলে, এবং ভারতের যে পলিসি, ভারত কোনো সময় আগে আক্রমণ করে না, আগ্রাসন নীতি ভারতের নেই, কিন্তু হ্যাঁ প্রোটেকশনের জন্য বা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী তারা অ্যাক্টিভ হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনোভাবে বর্ডারে একটা গুলি চলে, সেক্ষেত্রে কি সিচুয়েশন হতে পারে? দেখুন আপনি যেটা বলছিলেন এটা কিন্তু ঘটনা, চাই আমেরিকা হোক, আমেরিকার আর্মি, তারা কিন্তু ভিয়েতনাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘনের হাজারো এক্সাম্পল রয়েছে। রাশিয়ান আর্মি তাই রয়েছে, চীনের তো ভুড়ি ভুড়ি রয়েছে, ইনক্লুডিং চীন যখন তিব্বত আক্রমণ করেছিল দালাই লামাকে উৎখাত করার জন্য হ্যাঁ 30-40 হাজার লোককে মেরে ফেলেছিল। স্বাধীনতার পর থেকে এখন অব্দি ভারত কিন্তু 3-4টে বড় বড় যুদ্ধ লড়েছে, 62, 65, 71, তারপরে আবার কার্গিল। ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তান, তারা কিন্তু আজ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ করতে পারেনি, এটা হুম ভারতের ঐতিহ্য। কিন্তু তার মানে এই নয় যে আমরা আত্মরক্ষা করব না বা আমাদের ভারতের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না বা রক্ষা করব না। হুম সেটা চীন বুঝেছে, গুলি না চালিয়ে ডোকালামে কি করতে হয়, কি করে করার, সেটা ভারত কিন্তু করে দেখিয়ে দিয়েছে ডোকালাম, হুম এবং চীনের মতো মহাশক্তিধর রাষ্ট্রকে। হুম বাংলাদেশের এই মশা মাছিগুলো যে লাফাচ্ছে, কিন্তু এদের ইন্টেনশন খুবই খারাপ।
আমি বিশ্বাস করব বিএসএফ ঠিক জওয়ানদের এই উপর, জায়গা অফিসারদের থেকেই উপর পুরো এই ভরসা জায়গা আছে। থেকেই দীপাঞ্জন বাবু আমি আপনাকে একটু বিরত করছি, কারণ আমাদের এর পরবর্তী যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে যাব। যে ছবিগুলো আমাদের সামনে এসেছে আমি সেই পিকলুপটা চালানোর জন্য রিকোয়েস্ট করব, যেখানে বাংলাদেশে সীমান্তের ওপারে সেনা মোতায়েন হয়েছে সেই ছবিগুলো কিন্তু আমাদের হাতে এসেছে, যেগুলো আমাদের ভিউয়ার্সদের দেখা উচিত এবং সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো জানা উচিত। দীপাঞ্জন বাবু, যেটা আমি একটু আগে বললাম যে বাংলাদেশের যতটা ক্ষমতা, যতটা তাদের অকাত, তার থেকে বেশি বাড়াবাড়ি করছে না, এবং এই বাড়াবাড়ির নেপথ্যে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের যে উপদেষ্টা সরকার যে তারা করছে এরকম তো নয়, এর মস্তিষ্ক প্রসূত আমার তো মনে হয় আইএসআই বা পাকিস্তান, মানে তাদের মদতেই তো এগুলো চলছে। না, আপনার প্রশ্নে আমি অত্যন্ত সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি যে ভারত সামরিক শক্তিতে চতুর্থ স্থানে পৃথিবীতে, আমেরিকা, রাশিয়া, চীনের পর, আর বাংলাদেশের স্থান 37। আমার মনে হচ্ছে আপনার উত্তর প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, এবারে আমার দ্বিতীয় প্রশ্ন স্যার, সেটা হচ্ছে গিয়ে এই যে বাড়াবাড়িটা করার নেপথ্যে কি রয়েছে। আমরা যদি এটা দেখি, ভারতের দিক থেকে কোনো রকম প্রভোকেশন নেই, এবং ভারতের যেটা বিএসএফ এর তরফ থেকে মালদা সীমান্তে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বিজিবির তরফ থেকেই বলা হচ্ছিল যে ভারতের সীমান্তের ভেতরে 100 গজের মধ্যে বেড়া দেওয়ার কাজ চলছিল। সেটাই কি সমস্যা হতে পারে? এটার যদি একটা ব্রিফ যদি আপনি দেন। না, দেখুন, আমি বলছি আবার যে এই যে প্রভোকেশন গুলো করছে, এই বেড়া দেওয়াটা প্রভোকেশনের লক্ষ্য নয়। ওরা যখন ডিসাইড করে নিয়েছে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ যে ভারতকে প্ররোচনা দিয়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে হবে, বাংলাদেশ যুদ্ধ করবে না, যুদ্ধ করতে গেলে জানে ওরা যে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি করলে দুটো সুবিধা হবে: এক, বাংলাদেশের থেকে ভারতবর্ষের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালানো বা সন্ত্রাসবাদ চালানোর সুযোগ হবে। দ্বিতীয়ত, ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে কান্নাকাটি করবে যে বাংলাদেশ আক্রান্ত। যে কোনো রাষ্ট্র যখন বলে যে অন্য রাষ্ট্র থেকে আমরা আক্রান্ত, তবে বিশ্ব জনমত সে আক্রান্তের ফেভারে থাকে, এবং ভারতকে ওরা আক্রমণকারী হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা আমরা হতে দেব না। একদমই, সেটা তো কোনোভাবে সম্ভব হবেই না। কিন্তু আমি বলছি যে এই যে কূটনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা কিন্তু এখানে চলে আসে, কারণ আমরা যেই সময় এই আলোচনা করছি আপনি নিশ্চয়ই অবগত, নদিয়ায় একটি জায়গা, কোদালিয়া বলে একটি জায়গা, সেখানে একটি পুকুরকে কেন্দ্র করেও বিজিবি নাকি ওপারে অ্যানাউন্সমেন্ট করছে যে এই পুকুরটি আমাদের টেরিটরির মধ্যে পড়ে, ওপার থেকে কেউ এখানে আসবেন না, মানে ভারতীয়রা কেউ এখানে নামবেন না বা আসবেন না। যদিও বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে ওটা পুরোপুরি ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পড়ে। এই যে বিষয়গুলো বারবার করে প্রভোকেটিভ একটা অ্যাক্টিভিটি সেখানে করা হচ্ছে, আমার এই বিষয়টা জানার ইচ্ছে যে এটা কেন করা হচ্ছে, এটা কি জন্য করা হচ্ছে। না, এটা আমি বারবার একই জিনিস উত্তর রিপিট করছি যে এটা বারবার প্ররোচনা দেওয়া হচ্ছে, এবং প্ররোচনা যখন সে